সারা দুনিয়ায় ডানপন্থার জোয়ার। আমেরিকায় ট্রাম্প, ইউরোপে উগ্র জাতীয়তাবাদ, ভারতে হিন্দুত্ববাদ, মোদি, ইসরায়েলে কট্টর ডান। আর সব জায়গায় একটা জিনিস ফিরে আসতেছে, সেটা হইতেছে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি। প্রগতিশীলরা কইবে ধর্ম রাজনীতিতে ঢুকিচ্ছে, মানে সমাজ পিছাইতেছে। পশ্চাৎপদতা, অন্ধকার যুগ। ধর্মের রাজনীতি কি সবসময় সমাজকে পিছায়? হ্যাঁ, না, পেছায় না। কখনো কখনো সেটা মুক্তির স্বপ্ন দেখায়। আমরা আজকে আলোচনা করব সেটা। ধর্ম অনেক জায়গায় শোষণের নাম মুক্তির হাতিয়ার হয়েছে। আপনি ইরানের কথা ভাবেন, ল্যাটিন আমেরিকার কথা ভাবেন, আমরা এই আলাপে আসবো আবার পরে। ইরান কিভাবে বিপুল শক্তি নিয়ে উঠে দাঁড়াইছে সেটা তো দেখছেন আপনারা কয়েকদিন আগেই। বাংলাদেশেও ধর্মবাদী রাজনৈতিক দল, ধর্ম ব্যাপকভাবে জনপ্রিয় হইতেছে। তরুণেরা দিনে ফিরতেছে, ইসলামী রাজনীতির শক্তি বাড়তেছে। হাসিনার পরাজয় সম্ভব হয়েছে কাদের জন্যে? ইসলামপন্থীদের জন্য। এই ক্রেডিট আমি দেই নাই। হাসিনা পলানোর আগে শেখ রেহানা দরজার ব্যাপারে ফোন দিছিল, ফোন দিয়া কইছিল ভাই সাহেব পলান। কাদের ভয় পালাইছে তারা? হাসিনা। তার মুখে শোনেন, শেখ রেহানার মুখে শোনেন। এডিটর সাহেব শোনান। এক সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা, এই আর কি। তো ইউ শুড লিভ, মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি কনভিন্স করতেছি যে মানে যা যা আসে ওইটা করবো আর কি। এখানে একদম থাকা সেফ না। তাহলে ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে? ওইগুলো এখন কাম দিয়েন না। ইউ শুড লিভ ইমিডিয়েটলি। ওকে, শুনেছেন? মাথায় রেখেন, এটাই বাঙ্গু সেকুলারদের মাথা ব্যথা। প্রশ্ন হইতেছে দুনিয়া জুড়ে কেন এমন হইতেছে, বাংলাদেশেও কেন হইতেছে? আর পরের প্রশ্ন, সবচেয়ে জরুরি প্রশ্ন, বাংলাদেশের ধর্মবাদী দলগুলো কি সমাজের একটা প্রগতিশীল মুক্তিদায়ী রূপান্তর ঘটাইতে পারবে, নাকি সমাজকে পেছায় দেবে? এই জায়গায় এসে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব থমকায় দাঁড়াইছে। প্রধান দ্বন্দ্বের কথা মনে আছে? হ্যাঁ, মেলাবার আলাপ করছি গেলে, না থাকলে আবারও বলি, এটা ভালোভাবে না বুঝলে রাজনীতি কোন দিকে আগাইতেছে বুঝতে পারবো না আমরা। আসেন প্রধান দ্বন্দ্বটা বুঝে দেখি। একটা সমাজে নানা রকম দ্বন্দ্ব থাকে। একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে, একটা না অনেকগুলো স্রোত থাকে, ছোট বড় মাঝারি। তেমন সমাজও থাকে। যেমন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না, সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না, ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের একটা দ্বন্দ্ব আছে না, শহর আর গ্রামের একটা দ্বন্দ্ব আছে না। হ্যাঁ, শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাত বলে না। তো এরকম অসংখ্য দ্বন্দ্ব পাবেন দেশে, কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে, সবচেয়ে বড় দ্বন্দ্ব। সেটা খুঁজে বের করতে হয় রাজনৈতিক কর্মীদেরকে, কোনটা প্রধান দ্বন্দ্ব। আপনি ইতিহাসে তাকান, দেখবেন যে ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল? ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না? হ্যাঁ, না, প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজার। অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে, এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে। পাকিস্তান আমলে দ্বন্দ্ব ছিল বাঙালি অবাঙালিদের। হাসিনা আমলে বাংলাদেশে প্রধান দ্বন্দ্ব ছিল ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। হাসিনা নাই, এখন প্রধান দ্বন্দ্ব বাংলাদেশের ধর্মবাদী দলগুলো কি সমাজের একটা প্রগতিশীল রূপান্তর, মুক্তিদায়ী রূপান্তর ঘটাইতে পারবে, নাকি সমাজকে পিছায় দিবে? এটাই বাংলাদেশের এখন প্রধান দ্বন্দ্ব। এই প্রশ্নের জবাব খুঁজতে তা আমাদের কাজে লাগবে একজন দার্শনিকের। ওনার নাম কার্ল পোলানি। দর্শন শুনে ডরেন না, সেল চালাইয়া বুঝা যাইবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। 1944 সালে পোলানি একটা বই লিখেছিলেন, দ্য গ্রেট ট্রান্সফরমেশন। উনি একটা প্রশ্নের জবাব খুঁজেছিলেন, 20 শতকের গোড়ায় ইউরোপে এত সর্বনাশ, ফ্যাসিবাদ, যুদ্ধ, এর শিকড়টা কই? ইউরোপ ফ্যাসিবাদ দেখে ঘাবড়া গেছিল, এই আজদহা কেমনে পয়দা হইল। তারপরে শুরু হয়েছিল খোঁজ, দ্য সার্চ, অনেক কিছু বাইর হয়েছিল কারণ হিসাবে। নানা আলাপে আমার নানা এপিসোডে সেটা ছড়ায় আছে, আমি বারবার করছি সেটা। এই যে যেমন এনলাইটেনমেন্ট থেকে ফ্যাসিবাদের উত্থান, আমি মোনালিসা ছবিটা ব্যাখ্যা করতে আলাপ করেছি। এমনকি সময় গোনা ঘড়ির আবিষ্কার, এটার সাথেও ফ্যাসিবাদের উত্থানের সম্পর্ক আছে। এই ভিডিওতে পাইবেন ঘড়ির সাথে ফ্যাসিবাদ উত্থানের সম্পর্ক নিয়ে আমি আলাপ করছিলাম। একটা বুক রিভিউ করতে যায়, হেনরি মিলারের টপিক অফ ক্যান্সার নিয়ে আলাপ করতে যায়। ওই আলাপ প্রসঙ্গে আসছে কারণ হেনরি মিলারের ওই টপিক অফ ক্যান্সারের টাইমলেসনেস কথাটা ছিল। ওই টাইমলেসনেস বুঝাইতে যায় আমি এই ফ্যাসিবাদের সাথে ঘড়ির সম্পর্কটা আলাপ করছিলাম। তো পোলানি এই ফ্যাসিবাদের কারণটা খুঁজে পেয়েছিলেন অর্থনীতিতে, ইকোনমিতে। আমরা যখন রাজনীতিতে ঢুকেছি তখন সেই রাজনৈতিক ক্লাসে শিখাইতো ফ্যাসিবাদ আসছে অর্থনৈতিক সংকট থেকে, কিন্তু পোলানি পড়ার পরে বুঝলে আর পুরাই উল্টা বুঝাইছিল। তখন হাঙ্কেরে সিবিবির লোকেরা, ওরাও বুঝে নাই,
আঙ্কেরাও বুঝাইতে পারে নাই, দূর পাঠাইছিল আর কি। বেগুলা হুইনা কমিউনিস্ট, তাই বুঝে দেখে নাই অর্থনীতির সংকটের সাথে ফ্যাসিবাদের সম্পর্ক কি, অর্থনীতির আসলে কোন সংকটের সাথে ফ্যাসিবাদের সম্পর্ক আছে। পোলানি অর্থনীতির সাথে ফ্যাসিবাদের সম্পর্কটা কিভাবে বুঝছিলেন, এটা বুঝলে ব্যাপক ফকফকা হয়ে যাবে। আসেন সেটা বুঝে দেখি। পোলানি ভাবছিলেন বাজারের সাথে সম্পর্ক। আসেন আমরা আরেকটু বুঝে দেখি। আমরা ভাবি যে মুক্ত বাজার একটা প্রাকৃতিক জিনিস, ছাইরা দিলে আপনা আপনি চলে, নদীর পানির মতো সেলসালাইয়া। পোলানি কইলেন ভুল কথা, বাজার বানানো হয়, রাষ্ট্র জোর কইরা বানায়, আইন দিয়া বানায়, দরকার হলে লাঠি দিয়া বানায়। অবাধ বাজার মানেই সেটা পরিকল্পিত। আর বাজার যখন সমাজে ঢোকে, সে তিনটা জিনিসকে পণ্য বানায়। তিনটা জিনিসকে মাথায় রাখেন, ভালো করে খেয়াল করেন, যে জিনিসগুলো আসলে পণ্য না, যেমন জমি, শ্রম আর টাকা। পোলানি কইলেন এই তিনটারে পুরাপুরি পণ্য বানাইলে সমাজ ভেঙে যায়। কেন জমি, শ্রম আর টাকা পণ্য না, আর কেন এগুলোকে পণ্য বানাইলে সমাজ ভাঙে? আসেন বুঝে দেখি। এখানে আবার ইসলামের সাথেও সম্পর্ক পাবেন খুঁজে। পণ্য জিনিসটা আসলে কি? ধরেন চেয়ার। এই চেয়ার বানানোই হয় বিক্রির জন্য, তাই না? কারখানায় কাঠ কাটা হয়, জোড়া দেওয়া হয়, দোকানে ওঠে, কেউ কিনে নিয়ে যায়। এটা আসল পণ্য, মানে যার জন্ম বাজারের জন্য, বেচার জন্য। পোলানি কইলেন বাজার এমন তিনটা জিনিসকে পণ্য বানায় যেগুলো আসলে বিক্রির জন্য জন্মায় নাই। যেমন জমি, শ্রম, টাকা। এদের তিনি নাম দিয়েছিলেন কাল্পনিক পণ্য, মানে বাজার এদের পণ্যের মতো ব্যবহার করে, কিন্তু এরা আসলে পণ্য না। আর এখানে সর্বনাশের বীজ এক এক কইরা দেখি। ধরেন জমি, এটা তো প্রকৃতি, আল্লাহর দান, কারখানার মাল তো না। চেয়ার কারখানায় বানানো যায়, জমি বানানো যায় চায় না। তো জমি হইল প্রকৃতি, মাটি, নদী, বন, বাতাস কোটি বছর ধরে আছে। মানুষ এটার উপরে জন্মায়, বাঁচে, মরে, কবরে যায়। আমাদের কবর হয় ওই মাটিতেই। এই জমিটারে যখন সেফ একটা প্লট, একটা দাম, একটা বিক্রয়যোগ্য মাল বানায় ফেলা হয়, তখন কি হয়? একটা গ্রাম ভাবেন, 14 ধরে মানুষ ওই মাটিতে চাষ করতেছে। হঠাৎ কোম্পানি এসে বেশি দাম দিয়ে জমি কিনলো, রিসোর্ট বানাইবে। কৃষক টাকা পেইল ঠিকই, কিন্তু সে যাবে কই? চাষ ছাড়া তো সে আর কিছু জানে না, কৃষি ছাড়া তো কিছু জানে না। শহরের বস্তিতে গিয়ে দিন মজুর হইলো, তার ছেলে মেয়ে স্কুল ছাড়লো। যে জমিতে গ্রামের সবাই মাছ ধরতো সেটা কারখানার বর্জ্য এসে পড়লো, সেটা মরলো। মাটি বিক্রি হইলো, কিন্তু মাটির সাথে বিক্রি হয়ে গেল একটা গোটা জীবনযাপন পদ্ধতি, একটা সম্প্রদায়, একটা প্রকৃতি। এইটা শেয়ার বিক্রির মতো না। শেয়ার হারাইলে আর একটা কেনা যায়। জমির সাথে বাঁধা জীবনটা একবার ভাঙলে সেটা আর জোড়া লাগে না। শ্রম, এটাও তো একটা মানুষের জীবন, আলাদা কোনো বস্তু না তো। শ্রম শুনতে মনে হয় একটা জিনিস যেটা কেনা বেচা যায়, কিন্তু শ্রম আসলে কি? শ্রম মানে একজন মানুষের সময়, তার শরীর, তার ঘাম, তার জীবনের ঘন্টাগুলা, তার স্বপ্নগুলা, তার বাইসে থাকা। শ্রমকে মানুষ থেকে আলাদা করা যায় না তো, কারণ শ্রম মানে মানুষটা নিজে। এখন যে বাজার শ্রমকে সেফ একটা খরচা ভাবে, একটা পণ্য ভাবে, যত এটার দাম কম হবে তত ভালো। তখন কি হয়? গার্মেন্টসের কারখানার কথা ভাবেন, এই যে আমাদের কারখানা ভেঙে পড়ছিল না সাভারে, তো কি মালিকের হিসাবে শ্রমিকদের সংখ্যা, বেতন যত কমানো যায় মুনাফা তত বাড়ে, তাই মজুরি নাই, ছুটি নাই, বাথরুমে যাওয়ার সময় নাই, বিল্ডিং এ ফাটল ধরলেও কাজ চালাইয়া যেতে হয়। শ্রমিক অসুস্থ হলে বদলাই ফেলবে, লাইনার একজন দাঁড়ানো আছে, কিন্তু ওই শ্রমিক তো একটা সংখ্যা না, একটা মানুষ, তার মা আছে, সন্তান আছে, পরিবার আছে, স্বপ্ন আছে, একটা শরীর আছে। এই সব মিলায় মানুষটা। শ্রম ওই মানুষটার বাইচা থাকার প্রমাণ। শ্রমকে পুরোপুরি পণ্য বানানো মানে মানুষের জীবনটাকে পণ্য বানানো। আর মানুষ পণ্য হওয়ার জন্য তো জন্মায় নাই, জন্মাচ্ছে। আর টাকা, এটা তো সম্পর্কের বিশ্বাস। নিজে কোনো পণ্য না, নিজে কোনো মাল না, নিজে টাকা জিনিসটা কি? কাগজ তো, তাই না? কখনো ভাবছেন এটা কাগজের নোট, এর নিজের কোনো মূল্য আছে? আপনি টাকা খাইতে পারবেন, গায়ে দিতে পারবেন, তাহলে টাকার জোর কোথায়? টাকার জোর হইলো বিশ্বাসে। আমি বিশ্বাস করি কাগজটা দিয়ে কালকে চাল কিনতে পারবো, কারণ দোকানদারও একে বিশ্বাস করে যে সে ওই টাকাটা দিয়ে আরো অন্য কিছু কিনতে পারবে। টাকা আসলে মানুষে মানুষের সম্পর্কের একটা মাধ্যম, মিডিয়াম, একটা সামাজিক প্রতিশ্রুতি। এখন এই টাকাকে যখন নিজে একটা পণ্য বানানো হয়, টাকা দিয়ে টাকা বানানোর খেলা, সুদ, এটা তো টাকাকে পণ্য বানায়, টাকা দিয়ে টাকা বানানোর খেলা, তাই না? তার টাকাকে পণ্য বানায় ফেলছে। আগের বিপদে পড়লে কি হইতো? প্রতিবেশী ধার দিত, পরিবার থেকে কার কাছ থেকে ধার নিতাম, আত্মীয় স্বজনদের কাছে ধার নিতাম, সুদ ছাড়া, পরে দিস, এই বইলা, এই সম্পর্কের ভিত্তিতে, তাই তো? এখন ওই জায়গায় আসছে ঋণের কারবার, সুদ সহ, কিস্তি সহ, না দিলে ঘরের চাল খুলে নেওয়া হুমকি। যে ধার ছিল সম্পর্ক, সেটা হইলো ব্যবসা। প্রতিবেশী হইলো পাওনাদার। আরো বড় স্কেলে যখন টাকা নিয়ে ফটকাবাজি চলে, তখন হঠাৎ ব্যাংক ফেল করে না, টাকার দাম পড়া যায় না, মানুষের সারা জীবনের স্বপ্ন এক রাতে বাষ্প হইয়া উড়া যায়। 2008 সালে আমেরিকায় ঠিক এই ঘটনা ঘটেছিল। টাকাকে জুয়ার মাল বানাইলে গোটা অর্থনীতি টলমল করে। এবার বুঝেছেন তো সুদ কেন ইসলামে হারাম? বুঝেছেন? এবার আসেন সমাজ কেন ভাঙে, এটা বুঝে দেখি। এখন এই তিনটা মিলায় দেখেন, জমি, শ্রম, টাকা, এই তিনটা আসলে সমাজের ভিত্তি। প্রকৃতি, মানুষ, সম্পর্ক,
এই তিনটার উপরে দাঁড়ায় আছে গোটা সমাজ। বাজারে যখন এই তিনটাকে পণ্য বানায় বেচতে শুরু করে, তখন সে আসলে সমাজের ভিত্তিটাকে বিক্রি করে দেয়। প্রকৃতি ধ্বংস হয়, নদী মরে, বন উজাড় হয়, জলবায়ু বিগড়ে যায়, মানুষ ভাঙে, শরীর ক্ষয় হয়, পরিবার ভাঙে, মর্যাদা যায়, সম্পর্ক নষ্ট হয়, প্রতিবেশী হয় প্রতিযোগী, দায়িত্ব হয় লেনদেন, ভালোবাসা হয় হিসাব। পোলানি একটা মোক্ষম কথা কইছিলেন, বাজারকে যদি পুরোপুরি ছাইড়া দেওয়া হয়, সে মানুষ আর প্রকৃতিকে ধ্বংস করে ফেলবে। কারণ বাজার শুধু একটা জিনিস চেনে, মুনাফা মুনাফা মুনাফা। সে মানুষের মর্যাদা চেনে না, সে প্রকৃতির সীমা চেনে না, সে সম্পর্কের মূল্য চেনে না। তাই হয়েছে কিনা বলেন, সমাজ ভাঙছে না, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে না? আমাদের জেনারেশন সমাজ দেখছে, কিন্তু আমরা দেখছি, সম্পর্ক দেখছে, প্রতিবেশী দেখছে, একই সাথে সমাজের শক্তিটাও দেখছে। যখন সমাজ দেখে সে ভাঙতেছে নিজে, তার ভিত্তি বিক্রি হয়ে যাইতেছে, তখন সে মরিয়া হয়ে আত্মরক্ষা করে, পাল্টা আঘাত করে, ধাক্কা দেয়। কিন্তু আত্মরক্ষাটা দেখতে সবসময় একরকম হয় না। ধরেন একজন মানুষ বাজারের আঘাতে সব হারাইলো, জমি গেল, চাকরি গেল, মর্যাদা গেল, তার কৃষি গেল, তার ভিতর একটা ক্ষোভ, একটা শূন্যতা, একটা প্রশ্ন, আমার জীবনটা এমন হইল কেন? কে দায়ী? আমি এখন কিসে ভরসা করব? এই একই ক্ষোভ, একই শূন্যতা মানুষ ভরাইতে চায় বিভিন্ন জিনিস দিয়া। কোনটা দিয়ে সে ভরাবে সেটা নির্ভর করবে তার হাতের কাছে কোন ভাষা আছে, কোন সংগঠন আছে, কোন স্বপ্ন আছে। যেখানে শক্তিশালী শ্রমিক ইউনিয়ন আছে, বাম রাজনীতি আছে, সেখানে সেই ক্ষোভ রূপ নেয় শ্রমিক আন্দোলনের, বাম আন্দোলনের। মালিক আমাদের ঠকাইতেছে, এক হও, লড়াই করো। যেখানে কৃষকের সংগঠন আছে, সেখানে কৃষক বিদ্রোহের। যেখানে গণতান্ত্রিক রাজনীতির শক্ত একটা ভিত্তি আছে, সেখানে কল্যাণ রাষ্ট্রের দাবির মধ্যে দিয়ে রাষ্ট্র আমাদের স্বাস্থ্য, শিক্ষা, বার্ধক্যের নিরাপত্তা দিক। রাজনৈতিক দলগুলো যেখানে দুর্বল, যেখানে শ্রমিক কৃষকদের সংগঠন নাই, কিন্তু ধর্ম গভীর, মসজিদ, মাদ্রাসা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালী, সেখানে সেই একই ক্ষোভ, একই কে আমাকে বাঁচাবে এই প্রশ্ন রূপ নেয় ধর্মের জাগরণের। যেই সমাজে যেই ভাষা, যেই সংগঠন, যেই পরিচয় সবচেয়ে গভীর আর হাতের কাছে, আত্মরক্ষা সেই পোশাক পইরা বের হয়। বাংলাদেশের সবচেয়ে গভীর, সবচেয়ে হাতের কাছের ভাষা কোনটা? ইসলাম। 8 শতাব্দীর গাথা পরিচয়। তাই বাংলাদেশে বাজারের ক্ষতের বিরুদ্ধে সমাজের আত্মরক্ষা প্রায় ইসলামের পোশাক পইরা বের হয়। এটা অদ্ভুত কিছু না, এটাই নিয়ম। বাজার সমাজের ভিত্তি বেচতে যায়, আর সমাজ সেই ভিত্তি বাজাইতে দাঁড়ায় কখনো শ্রমিকের পোশাকে, কখনো কৃষকের পোশাকে, কখনো ধর্মের পোশাকে। আর এই টানাটানিটাই আধুনিক ইতিহাসের আসল ইঞ্জিন। এই ইঞ্জিনটা মাথায় নিয়ে এবার দেখেন কেন দুনিয়া জুড়ে ধর্ম, জাতি, জ্ঞানের জোয়ার। সমাজের আত্মরক্ষা সবসময় ওই সমাজের গভীরতম পরিচয়ের ভান্ডার থেকে ভাষা ধার করে লড়াই শুরু করে। ইতিহাসে আসেন দেখি কেমনে এই ভাষা ধার করছে। ইরানের কথা ধরেন, শাহ জোর করে দেশটাকে পশ্চিমা বাজারে ঢুকাইতেছিল, তাই না? তেলের টাকায় ঝলমলে আধুনিকতা, কিন্তু নিচে বাজার, কৃষক, ধর্মীয় সমাজ এটা পিষ্ট হইতেছিল। 1979 সালে সেই পিষ্ট সমাজ দাঁড়াইল ইসলামের ভাষায়। ইরানের বিপ্লব। তুরস্ক, ইস্তাম্বুলের সেকুলার অভিজাত এক তুরস্ক, আর আনাতোলিয়ার ভিতরে ধার্মিক গ্রামীণ আর এক তুরস্ক। বাজারের আধুনিকীকরণে যারা পিছায় পড়তেছিল, সমাজ যে ভেঙে পড়তেছিল, তারা এরদোগানের পিছনে দাঁড়াইল ইসলামের ভাষায়। আমেরিকায় দেখেন কারখানা বন্ধ, চাকরি সব চীনে চলে গেল। রাস্ট বেল্ট যেটাকে বলে, যেখানে ট্রাম্প যেতে ভোট পায়, যেখানে সবচেয়ে বেশি, এটা বামপন্থী এলাকা ছিল, কিন্তু শ্রমিক এলাকাটা। তারা ট্রাম্পের পিছনে এসে দাঁড়াইল। পরিত্যক্ত সাদা চামড়ার শ্রমিক আত্মরক্ষা খুঁজলো খ্রিস্টান ডান আর ট্রাম্পবাদের ভাষায়। ইউরোপ বিশ্বায়নের আঘাতে যারা হারলো, তারা দাঁড়াইলো জাতি, রক্ত, মাটির ভাষায়। লোপেন তার মূল সাপোর্ট বেস তো মূলত দরিদ্র বামপন্থী এলাকা। দুনিয়া এত উদাহরণের মধ্যে ইন্ডিয়ারটা আবার সবচেয়ে কাছে। ইন্ডিয়া দেখায় বাজারের বিরুদ্ধে সমাজের আত্মরক্ষায় অন্ধকার যখন মুখ বাসে, তখন ঠিক কি ঘটে। গল্পটা শুরু থেকে দেখি। ইন্ডিয়ার মোদির উত্থানটা বুঝতে পারবেন। মোদির উত্থানটা কেন হয়েছে? ইকোনমিক্সের ভাষায়। 1991 ভারতের অর্থনীতিতে একটা মহারূপান্তর ঘটে। সেই বছর ভারত দেউলিয়া হওয়ার দোরগোড়ায় ছিল। ফরেন রিজার্ভ প্রায় শূন্য ভান্ডার। IMF আসলো, শর্ত দিল, বাজারকে মুক্ত করে দাও, রাষ্ট্রের ভর্তুকি কমাও। অর্থমন্ত্রী ছিল তখন মনমোহন সিং। বাজারের দরজা খুলে দিল। তারপরে কি হইল? 1995 ভারত WTO-তে ঢুকলো, রাষ্ট্রের ভর্তুকি কমলো, বিদেশি কৃষি পণ্যের বন্যা আসলো, বাজারের দাম অস্থির হইল, বেসরকারি কোম্পানি চড়া দামে বীজ বিক্রি করলো, সার বিক্রি করলো, বীজ সার সেচের খরচ টানতে গিয়া চাষি মহাজনের ঋণের জালে জড়াইলো। ফসল মার খেলে আর ঋণ শোধার কোনো পথ থাকলো না। সরকারি হিসাবে 1995 থেকে 2023 সাল পর্যন্ত অন্তত 3,94,000 কৃষক এবং কৃষি শ্রমিক নিজে আত্মহত্যা করলো। বছরে গড়ে প্রায় 13,500 মানুষ। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের নাম হয়ে গেল কৃষকের কবরস্থান। উল্টে দিকে যে সমস্ত রাজ্য কল্যাণে হাত বাড়াইলো, যেমন কেরালা, পশ্চিমবঙ্গ, যেখানে বামেরা ছিল,
সেইখানে আত্মহত্যা নাটকীয়ভাবে কমলো। পশ্চিমবঙ্গে 2012 সালে প্রায় শূন্য নাম ছিল আত্মহত্যা, বামপন্থীরা 2011 সাল পর্যন্ত ছিল। মানে বাজার একা ছাড়লে মানুষ মরে, সুরক্ষা দিলে বাঁচে। এর পাশাপাশি কি হইলো, ইকোনমি বড় হইলো কিন্তু চাকরি নেই। অর্থনীতিবিদদের নাম দিলেন জবলেস গ্রোথ, চাকরিহীন প্রবৃদ্ধি। একটা গোটা তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হাতে নিয়ে বেকার হয়ে বসে থাকলো, সার্টিফিকেট আছে, চাকরি নাই, কাজ নাই, ভবিষ্যৎ নাই, শুধু ক্ষোভ জমতে থাকলো। এরপরে শুরু হলো উচ্ছেদ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, খনি, কর্পোরেট, বাঁধ, এই সমস্ত উন্নয়নের জন্য জমি চাই, কৃষক উৎখাত, আদিবাসী উৎখাত। খেয়াল করেন ভারতের যে অঞ্চলে সবচেয়ে বেশি উচ্ছেদ, সে অঞ্চলেই আদিবাসী বনাঞ্চলের মানচিত্র আর নকশাল সশস্ত্র বিদ্রোহের মানচিত্র প্রায় হুবহু এক জায়গায় মিলা যায়। যাদের মাটি কারা হইল তারাই বন্দুক তুলল, বৈষম্য আকাশ ছুঁইল। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের গবেষণায় নামই এটা হয়েছে দ্য রাইজ অব দ্য বিলিয়নার রাজ, বিলিয়নার রাজের উত্থান। সংখ্যা গোনেন 2022-23 নাগাদ ভারতের সবচেয়ে ধনী 1% মানুষের হাতে জাতীয় আয়ের প্রায় 23%, 22.6%, আর জাতীয় সম্পদের 40.1%। গবেষকরা সরাসরি বললেন এই বৈষম্য ব্রিটিশ উপনিবেশ রাজের চাইতেও বেশি। সাদা সাহেবরা চলে গেছে কিন্তু বৈষম্য তাদের আমলকেও ছাড়াইয়া গেছে। 1991 বিলিয়নার ছিল মাত্র একজন, 22-এ বিলিয়নারের সংখ্যা দাঁড়ালো 162 জনে। এইবার আসেন সবকিছু মিলায় দেখি। সবকিছু মিলাইলে কি দাঁড়ায়? বাজার ভারতের সমাজ ভাঙলো, কোটি কোটি মানুষ ক্ষুব্ধ, তারা হারাইলো অনেক কিছু, অপমানিত, নিরাপত্তাহীন সমাজ আত্মরক্ষা চাইল, মানুষ পাল্টা ধাক্কা দিতে চাইল। এখন স্বাভাবিক প্রশ্ন, ধাক্কাটা কার দিকে যাওয়ার কথা? আসল অপরাধীর দিকে, তাই না? যে বাজার তাদের জমি কাটলো, যে নীতি তাদের চাকরি খাইলো, যে গুটি কয় ধনকুবের দেশের সম্পদ গিললো, আম্বানি আদানির মতো তাদের দিকে। কিন্তু হিন্দুত্ববাদ ঠিক এইখানে আর একটা কাজ করলো, সে ক্ষোভের তীরটা ঘুরায় দিল আর একদিকে, নিচের দিকে, আসল প্রভুর দিকে না, অসহায় প্রতিবেশীর দিকে। কৃষকের ঋণের জন্য দায়ীকে? মোদি কইল মুসলমান। বেকারের হতাশার জন্য দায়ীকে? মোদি কইল মুসলমান। তোমার জীবনটা এমন হইলো কেন? কারণ ওই বিদেশি অনুপ্রবেশকারী, ওই যে মোগলের আসি ছিল, তারাই তোমার দুর্দশার জন্য দায়ী। গরিবের জমা রাগটা সংখ্যালঘুর ঘাড়ে চাপায়া দেওয়া হইল, আর তার আসল প্রভু বাজার আর ধনকুবের নিরাপদে পার পেয়ে গেল। আমি অনুমান করে কইতেছি না, স্ট্যাটিস্টিক্সে আছে। ওই একই গবেষণায় দেখা যায় যে 2014 থেকে 2023, মানে হিন্দুত্ব যখন সবচেয়ে শক্তিশালী হইল, ঠিক সেই কালে সম্পদের কেন্দ্রীভবন সেন্ট্রালাইজড হইল সবচেয়ে তীব্র। মানুষের নজরে যখন সংখ্যালঘুর দিকে ঘোরানো ছিল, তখন উপরের ধনীরা আরো ধনী হইল। বাজারের ক্ষতের বিরুদ্ধে সমাজ দাঁড়াইলো ঠিকই, কিন্তু সেই দাঁড়ানো মুক্তি আনলো না, নতুন শিকল পড়াইল। 1930 সালে ইউরোপে ফ্যাসিবাদ যা ছিল, 21 শতকের ভারতে হিন্দুত্ববাদ তাই হইল। আবার দেখেন ল্যাটিন আমেরিকা, ল্যাটিন আমেরিকা ঠিক একই বাজারি শোষণ, কিন্তু এইখানে আত্মরক্ষা দাঁড়াইল ক্যাথলিক লিবারেশন থিওলজির ভাষায়, গরিবের পক্ষে, স্বৈরশাসক আর পুঁজির বিরুদ্ধে। বলিভিয়ায় খনি আর পানি বেসরকারীকরণের বিরুদ্ধে আদিবাসীরা দাঁড়াইল পাসা মামা ধারিত্রী মাতার ভাষায়। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে পাসা মামা আবার কি দাদা, আর আমার এডিটর কবে এপিসোড ছোট করেন দাদা। হ্যাঁ, অনেক কমেন্টে বলেন এপিসোড ছোট করেন, কেমনে করবো বলেন, অনেক কিছু কইতে হয়তো। আসেন দেখি পাসা মামা কি। পাসা মামা হইল আন্দিজ পর্বত অঞ্চলের আদিবাসীদের কেচুয়া আর আইমারা জনগোষ্ঠীর একটা প্রাচীন দেবীর ধারণা। বলিভিয়া, পেরু, ইকুয়েডরের পাহাড়ি আদিবাসীরা হাজার হাজার বছর ধরে এই বিশ্বাস বহন করতেছে। এই শব্দটার মানে মোটামুটি ধরিত্রী মাতা বা বিশ্ব জননী, মাটি, প্রকৃতি, ফসল, পাহাড়, পানি সবকিছুর জননী। এইটা ঠিক আমরা আমাদের প্রকৃতি ধারণার মতো না। পাসা মামা নিছক জড় প্রকৃতি না, সে একজন জীবন্ত সত্তা, যার সাথে মানুষের সম্পর্ক পারস্পরিক লেনা দেনার। মানুষ মাটি থেকে নেয়, তাই মাটিকে ফেরাইয়া দিতে হয় শ্রদ্ধা, যত্ন, ভারসাম্য। প্রকৃতি এইখানে মালিকানার বস্তু না, সম্পর্কের সঙ্গী। পোলানি সেই কাল্পনিক পণ্য, মনে আছে না, জমি মানে প্রকৃতি। পোলানি কইছিলেন জমি আসলে পণ্য না, কিন্তু বাজার তারে পণ্য বানায়। বলিভিয়ায় ঠিক এইটাই ঘটলো, বহুজাতিক কোম্পানি আসলো খনি খুঁজতে, গ্যাস তুলতে, এমনকি পানি পর্যন্ত প্রাইভেটাইজেশন করতে, বেসরকারীকরণ করতে। প্রকৃতিকে, মাটিকে, পানিকে সেফ মুনাফার কাঁচামাল বানানো হইলো। আর এর বিরুদ্ধে আদিবাসীরা যখন দাঁড়াইলো, তারা কোন ভাষায় দাঁড়াইলো? তারা তো শ্রমিক ইউনিয়ন বা পরিবেশবাদী এনজিওর পশ্চিমা ভাষায় দাঁড়াইলো না, তারা দাঁড়াইলো নিজেদের গভীরতম পরিচয়ের ভাষায়। তোমরা পাসা মামাকে বিক্রি করতে পারো না, ধরিত্রী মাতা পণ্য না। 2000 সালে বলিভিয়ার কোচাবাম্বা শহরে পানি সরবরাহ একটা বিদেশি কোম্পানি হাতে তুলে দিছিল, প্রাইভেটাইজ করছিল। পানির দাম আকাশে উঠলো, গরিব মানুষ বৃষ্টির পানিও ধরে রাখতে পারতো না, নিষিদ্ধ ছিল। সাধারণ মানুষ, আদিবাসী কৃষক রাস্তায় নামলো, বিদ্রোহ করলো। শেষে সরকার পিছু উঠতে বাধ্য হইল, বেসরকারীকরণ বাতিল হইল। এইটা দুনিয়া জুড়ে বাজার বিরোধী আন্দোলনের একটা আইকনিক ঘটনা হয়ে থাকলো। এই আন্দোলনের নেতাই ছিল এভো মোরালেস।
এরপরে সে বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হইল। এমনকি 2009 সালে বলিভিয়ার নতুন সংবিধানে পাসামামার প্রকৃতির অধিকার আইনি স্বীকৃতি পাইল। প্রকৃতিকে আইনগত অধিকার আলা সত্তা হিসেবে গণ্য করা হয়েছে। দুনিয়ায় বিরল, আর কোথাও হয় নাই। কত প্রগতিশীল দেখেন। তাহলে প্যাটার্নটা কিভাবে মেলে দেখেন। ইঞ্জিনে কি বাজার প্রকৃতিকে পণ্য বানাইতে চাইলো, আর আত্মরক্ষা দাঁড়াইলো সেই সমাজের গভীরতম পরিচয়ের ভাষায়। বাংলাদেশে যেমন ইসলাম, বলিভিয়ায় তেমনি পাসামামা আদিবাসী ঐতিহ্য। বাজারের আঘাত, কিন্তু ভাষা আলাদা। যেই সমাজে যেই পরিচয় সবচেয়ে গভীর, সবচেয়ে হাতের কাছে, সেটা ধইরা লড়াইটা দাঁড়ায়। ইরানে ইসলাম, ভারতে হিন্দুত্ব, আমেরিকায় খ্রিস্টান পরিচয়, ল্যাটিন আমেরিকায় ক্যাথলিক পরিচয়, বলিভিয়ায় আদিবাসী ঐতিহ্য। তাহলে বাংলাদেশে কোন ভাষা? অবশ্যই ইসলাম। 8 শতাব্দীর গাথা পরিচয়, যে ভাষায় তিতুমির জমিদার বাজারের বিরুদ্ধে বাঁশের কেল্লা করছিল, ফারাইজিরা কৃষকের পক্ষে দাঁড়াইছিল, সেই একই ভাষা আজকে ফিরে আসতেছে। মানে বাংলাদেশে ইসলামী জাগরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা না, ধর্মান্ধতাও না, সৌদি টাকার ষড়যন্ত্র না। এটা একটা বৈশ্বিক নিয়মের অংশ, একটা ভাঙা সমাজের ন্যায্য আর্তনাদ, যেটা তার নিজের গভীরতম ভাষা ইসলাম সেইটা খুঁজে পেয়েছে। এইটারে ঠেকাইতে পারবে না বাঙ্গু সেকুলারেরা। এইটা ইতিহাসের অনিবার্য গতিপথ। কিন্তু বাংলাদেশের ইসলামী শক্তি কোন অভিমুখে বাজার বিরোধী লড়াই নিয়ে যাবে সেটা এখনো পরিষ্কার না। যদি ল্যাটিন আমেরিকার মতো মুক্তির পথে যায় তাহলে স্বাগতম, আর ইন্ডিয়ার মতো যদি অন্ধকারের পথে যায় তাহলে আমাদের দুর্ভাগ্য। কিন্তু যেই রাস্তাতেই যাক, বাঙ্গু এলিটদের সেকুলার লিবারাল রাজনীতির আয়ু আর বেশি দিন নাই। আমাদের কাজ হইতেছে আমাদের আজকের আগামীর লড়াইটাকে মুক্তির পথে চালিত করা, এই পথে অগ্রসর করা। এছাড়া আমাদের কোনো উপায় নাই। সেই পথেই অগ্রসর করাইতে হবে, কারণ ওই পথেই আমাদের আজাদি। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।